তাহলে স্টুডেন্টসরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তেজস্ক্রিয় বিঘটন সংক্রান্ত ঘটনা। ঠিক আছে, তো প্রথমেই বলি তেজস্ক্রিয় বিঘটন কেন হয়। তেজস্ক্রিয় বিঘটন ব্যাপারটা কি? অনেক ভারী মৌলের নিউক্লিয়াস। আমরা জানি যতই তোমরা পর্যায় সারণীতে এদিক থেকে এদিকে যাবে ভর সংখ্যা বাড়ে, আবার উপর থেকে নিচে গেলে ভর সংখ্যা বাড়ে। অ্যাকচুয়ালি পরমাণু সংখ্যাও কিন্তু বাড়ে। তাহলে ভর সংখ্যা বাড়ছে এদিকে গেলে, বা পরমাণু সংখ্যা বাড়ছে, পরমাণু ক্রমাঙ্ক আর কি, আর এদিকে গেলেও পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে। এইভাবে যখন বাড়তে বাড়তে ভর সংখ্যা অনেক বেশি হয়ে যায় পরমাণুগুলির। দেখো প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ করে ষষ্ঠ সপ্তম পর্যায়, সেভেন্থ পর্যায় এখানে এটাতে যায়, তখন মৌলগুলির নিউক্লিয়াস অত্যন্ত ভারী হয়ে পড়ে। এবং ভারী হলে কি হয়, তার মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলি আর এক জায়গায় সংঘবদ্ধভাবে থাকতে চায় না। ঠিক আছে, প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বেড়ে যায়। কেন? অনেক বেশি প্রোটন আছে, অনেক বেশি নিউট্রন আছে, তাহলে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণটা বেড়ে যায় সংখ্যা বেশি হওয়ার জন্য। তাছাড়া অত বড় নিউক্লিয়াসকে ধরে রাখার জন্য যে বন্ধন শক্তি প্রয়োজন হয়, সেই বন্ধন শক্তি ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে না। আমরা আগের দিন পড়েছিলাম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি। তো প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তিটা কমে যায় বলে ভারী নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে প্রতিটি নিউক্লিয়নে, যেমন ধরো মোট বন্ধন শক্তিকে কি দিয়ে ভাগ করি? নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা দিয়ে ভাগ করা হয়। তাহলে ভর সংখ্যা দিয়ে যখন মোট মোট বন্ধন শক্তি বাই কি ভর সংখ্যা, এটা দিয়ে যখন ভাগ করা হয়, তাহলে এই মানটা যখন 8 মেগা ইলেকট্রন ভোল্ট এর চেয়ে বেশি হয়, অর্থাৎ প্রতিটি নিউক্লিয়নের বন্ধন শক্তি 8 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি থাকলে সেটি বেশি স্থায়ী হয় বা স্থায়ী নিউক্লিয়াস হয়। কিন্তু যখন আমরা আপার লেভেলে অর্থাৎ বেশি ভারী নিউক্লিয়াসগুলির দিকে যাব, তখন আমরা দেখব যে নিউক্লিয়াসগুলির বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন 8 মেগা ইলেকট্রন ভোল্টের নিচে নেমে যাচ্ছে। নিচে নেমে গেলে কি হচ্ছে? তারা আনস্টেবল হচ্ছে এবং ভেঙে যাবে, নিজে থেকেই ভেঙে যাবে, তার উপর নির্ভর করবে না, ইভেন কেউ আটকাতে গেলেও আটকাবে না। অর্থাৎ এই যে ভাঙনটা, নিউক্লিয়াসের ভাঙনটা মানে আমি স্টার্টও করতে পারবো না, আমি বাইরে থেকে আটকাতেও পারবো না। তো এইটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। এবার তেজস্ক্রিয়তার ফলে তেজস্ক্রিয় বিঘটন হবে। বিঘটন অর্থাৎ হচ্ছে ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে গিয়ে হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে। তো এই বিঘটনের সংখ্যাটা বা পরিমাণটা বা রেট কিসের উপর নির্ভর করে, এগুলো এখন আমরা করব। রেট। তাহলে দেখো, তোমাদের প্রথম সূত্রটাই হচ্ছে, বলে দিয়েছে সময়ের সাপেক্ষে বিঘটনের হার ওই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। ওই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তা আমি একটা নমুনা নিলাম। নমুনা মানে বুঝতে পারছো, ছোট্ট একটা টুকরো, যার মধ্যে কোনো মুহূর্তে n সংখ্যক পরমাণু আছে। ঠিক আছে, কি পরমাণু? মানে এগুলো হচ্ছে ভাঙেনি এখন। ঠিক আছে, এই পরমাণুগুলি তেজস্ক্রিয় পরমাণু বা ভারী মৌলের পরমাণু আছে, এগুলো ভাঙেনি এখনো। তো এখন মনে করলাম dt সেকেন্ডে, মানে t সেকেন্ডে যখন t সেকেন্ড ছিল, তখন পরমাণু সংখ্যা হচ্ছে অবিভক্ত পরমাণু সংখ্যা হচ্ছে n। মনে করলাম dt সময় পর, ক্ষুদ্র সময় dt সেকেন্ড পর বা dt সেকেন্ডে ভাঙলো কতগুলো? আরো dn সংখ্যক পরমাণু ভাঙলো, বিয়োজন হলো বা ভাঙলো, ভেঙে গেল। তাহলে 1 সেকেন্ডে কতগুলো ভাঙবে? অতএব 1 সেকেন্ড এ আরো dn বাই dt এই সংখ্যক পরমাণু ভেঙে গেল, যাবে তো এইটাকে কি বলা হয়? প্রতি সেকেন্ডে যে পরমাণু
ভেঙে যাচ্ছে, এইটাকে বলা হয় কি? তেজস্ক্রিয় বিঘটনের হার। এটা কি বলা হয়? তেজস্ক্রিয় বিঘটনের হার। এইটা তো তোমাদের সূত্র কি বলছে? তেজস্ক্রিয় বিঘটনের হার পরমাণু সংখ্যার সঙ্গে সমানুপাতিক। ওই মুহূর্তে কতগুলো পরমাণু ছিল? n সংখ্যক। ওই মুহূর্তে, যে মুহূর্তে ভাঙলো, সেই মুহূর্তে কতগুলো পরমাণু ছিল? n সংখ্যক। তাহলে কি হবে? dn বাই dt সমান সমানুপাতিক n, বা dn ঠিক আছে, ল্যামডা n। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয় বিঘটনের হার ওই মুহূর্তে উপস্থিত অবিভক্ত বা তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। কারো মাথায় এটা আসতে পারে, কেউ বলতে পারো যে স্যার, হ্যাঁ টি সেকেন্ডে তো n সংখ্যক ছিল, এই যে টি সেকেন্ডে তো n সংখ্যক ছিল, আর টি প্লাস ডিটি মানে ডিটি সময় পর হয়ে গেল তো n মাইনাস ডিএন। আমি এখানে মাইনাস চিহ্ন এখনো দিন আসবে, হ্যাঁ, মাইনাস ডিএন। তাহলে কি এই সমানুপাতি চিহ্নটার এদিকে n মাইনাস ডিএন হবে? কারো মাথায় এটা আসতে পারে। কিন্তু দেখো, বিঘটনটা শুরু হয়েছিল কখন? বিঘটন কখন শুরু হয়েছিল? যখন n সংখ্যক পরমাণু ছিল। তাহলে সেই সময়ের কথা বলা হয়েছে। কোন মুহূর্তে? এই মুহূর্তে বিঘটন হয়েছিল, যে মুহূর্তে টি। আর কত সময়? ক্ষুদ্র সময়ের ব্যবধানে ধরা হয়েছে। তাহলে এই সমানুপাতিটা n হবে, n মাইনাস dn হবে না। আর 2 নম্বর, এখানে মাইনাস চিহ্ন দেয়া হবে একটা। why? না, আমরা জানি যে একটা রাশি লব এবং হর এর একটা রাশি বাড়লে আর একটা রাশি কমে। তো সময় বাড়লে বিঘটনের হার এটা কমে যাচ্ছে, যার জন্য এখানে মাইনাস চিহ্ন বসবে। তো দেখবে সময় বাড়লেই আমার যে অবিভক্ত পরমাণু সংখ্যা এটাও কমে যাচ্ছে, এটাও কমে যাচ্ছে। তাহলে যে দিক থেকেই তোমরা দেখো, হ্যাঁ, দেখবে মাইনাস চিহ্ন একটা আসবে এখানে। ঠিক আছে, এখন তেজস্ক্রিয় বিঘটনের লেখচিত্রটা বলবো। তেজস্ক্রিয় বিঘটনের লেখচিত্রে এক্স অক্ষ বরাবর আমরা সময়কে প্লট করছি, আর ওয়াই অক্ষ বরাবর অবিভক্ত পরমাণু সংখ্যা বা তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা বলতে পারো। এইবার দেখো, তাহলে প্রথম যখন টি নমুনা যখন নিলাম, স্টার্ট করলাম, তখন টি ইকুয়াল টু 0 ছিল। ঘটনা যখন স্টার্ট করলাম তখন সময় 0 ছিল। যখন ঘটনাটা স্টার্ট হলো তখনকার সময়কে 0 ধরছি। সেই সময় কত ছিল? আগে এইখানে যারা ওই 9 10 এর জিনিসগুলো ভুলে যাও, তাদেরকে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। টি এইভাবে লিখতে পারো, দিয়ে প্লট করো। তাহলে টি এন, বল টি যখন 0 ছিল এন ছিল n0, ঠিক তো? এন ছিল কত? n0। এইভাবে প্লট করে 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 আমাদেরকে যেতে হবে। আমি আসছি এই গ্রাফটা করার পরে। তাহলে দেখো, n এর সাপেক্ষে যখন এটা প্লট করব তখন আমরা গ্রাফটা কি পাবো? যখন t 0 তখন n n0, দ্যাট মিন্স হাইয়েস্ট ছিল পরমাণু সংখ্যা কি ছিল? হাইয়েস্ট। তারপরে কমবে এইভাবে, তারপরে কমবে এইভাবে। ঠিক আছে, তো এই গ্রাফটা আমরা কিভাবে পাবো? ঠিক আছে, গ্রাফটা পাওয়ার জন্য আগে আমাদেরকে একটা ইন্টিগ্রেশন করে ইকুয়েশন আনতে হবে। তাহলে দেখো, আমরা এইমাত্র পেয়েছি বিঘটনের হার dn dt ইকুয়াল টু, বলো, মাইনাস ল্যামডা n পেয়েছি। এটাকে ইন্টিগ্রেশন করব, অর্থাৎ কোন মুহূর্তে পরমাণু সংখ্যা স্মল n বার করব। তাহলে dn বাই n লিখি, সমান হয়ে গেল কত? মাইনাস ল্যামডা dt। এবারে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিচ্ছি, এইখানেই ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি। দেখো,
ল্যামডা বাইরে কেন কেউ বলতে পারবে? গুড। আমি একটা লাইন আরো লিখছি, বলবে ল্যামডা বাইরে কেন বললাম ডিটি। আচ্ছা বলো, লিমিট গুলো দেবো, লিমিট টি যখন কত শূন্য তখন এন কত ছিল? এন জিরো। আর টি যখন টি হয়ে গেল তখন এন কত হলো? এন হবে কি না? কারণ কোন মুহূর্তে পরমাণু সংখ্যা কি ধরেছি? এন ধরেছি। কোন মুহূর্তে পরমাণু সংখ্যাকে এন ধরেছি, তাহলে দিলাম। এটা কত হবে বলো, এটা কত হবে? লিমিট গুলো বসাই, হবে দেখতে পাচ্ছ সবাই? এটা হবে। এবার আমি এইদিকে এইদিকে জায়গা করে নিচ্ছি, একটু এদিকে জায়গা করে নিচ্ছি। ই টু দি পাওয়ার, ইটা এই লগটা এইদিকে যদি উঠে যায় তাহলে এদিকে যাবে n বাই n0 সমান কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হলো। তাহলে n ইকুয়াল টু কত হবে? n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। কারো কোনো অবজেকশন আছে? n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এরপর আমি এটাকে প্লট করব। প্লট মানে কি? এই যে গ্রাফটা এর পরে পাওয়া যায়। হ্যাঁ, এখানে আমরা কি করলাম, একদিকে t বসাবো আর একদিকে n বসাবো। এবারে প্লট করে করে যাও। t যখন শূন্য, t যখন শূন্য n ইকুয়াল টু কত? n0। ঠিক আছে, t যখন শূন্য, t যখন মানে এবারে t এর মান বিভিন্ন বসাবো আর পাবো, t এর মান বিভিন্ন বসাবো আর এখানে পাবো কিনা। তাহলে এইটা হলো আসল সূত্র, যেখান থেকে আমরা এই লেখচিত্রটা পাবো। তুমি মানগুলো প্লট করে করে যাবে। t 1 হলে কত হবে? n n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হবে। তারপর এটা t 2 হলে কত হবে ইত্যাদি প্লট করে করে যেতে পারো, করলে তোমরা এটা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এখানে থেকে একটা ইকুয়েশন আমরা পেলাম, এই যে এইটা। অর্থাৎ এই ইকুয়েশন কি প্রকাশ করছে দেখবে? n n মানে কি? কোন মুহূর্তে ওই নমুনাতে উপস্থিত অবিভক্ত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা। অবিভক্ত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা মানে যেগুলো এখনো ভাঙতে বাকি আছে, সেই পরমাণুর সংখ্যা ইকুয়াল টু কি হবে? কোন প্রাথমিক অবিভক্ত পরমাণু সংখ্যা, অর্থাৎ নমুনাটা প্রথম অবস্থায় যখন ছিল তখন তাতে কতগুলো পরমাণু ছিল অবিভক্ত অবস্থায়। আর এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে বিঘটন ধ্রুবক। এই ল্যামডাটাকে বলা হয় বিঘটন ধ্রুবক। আচ্ছা, আর স্মল টিটাকে বলা হয় টাইম, সেকেন্ডে প্রকাশ করা হয়। ঠিক আছে, কোন মুহূর্তে নমুনাতে উপস্থিত অবিভক্ত তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা সমান হবে প্রাথমিক তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা ইনটু ই টু দি পাওয়ার মাইনাস বিঘটন ধ্রুবক ইনটু টাইম। ঠিক আছে, তাহলে দেখো তোমরা দেখলে এই মুহূর্ত মানে এই একটু আগে জাস্ট আমি কি ইউজ করলাম? ln চিহ্নটা দিয়ে আমরা ইউজ করেছি। তো এই ln আর log এর মধ্যে সম্পর্কটা কি? ঠিক আছে, তো ln x চলাস যদি হয় সমান 2.303 log x। ঠিক আছে, এবারে বলো তো কোনটা ই বেস আর কোনটা 10 বেস? এইটা হচ্ছে ই বেস আর এইটা হচ্ছে 10 বেস, মনে রাখবে। ঠিক আছে,
এবার পড়ব অর্ধায়ু। অর্ধায়ু ব্যাপারটা কি? তা দেখো, যখন নিউক্লিয়াসের বিঘটন শুরু হয়, একটা নমুনা নেওয়া হয়, সব পরমাণুগুলো একসঙ্গে ভাঙে না, আবার কোনো কোনো পরমাণু প্রথমেই ভেঙে যায়। তাহলে কোনো পরমাণু একদম সঙ্গে সঙ্গে ভেঙে যায় শুরুতেই, আর কোনো কোনো পরমাণু একদম শেষে, কখন পরমাণুর ওই নমুনাটা শেষ হবে সেই পর্যন্ত বেঁচে থাকে। তাহলে কোন পরমাণুটা কখন ভাঙবে এটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? তাহলে পরমাণুগুলোর গড় আয়ু কি করে নির্ণয় করবে? গড় আয়ু, তোমাদের অর্ধায়ু কি করে নির্ণয় করবে? তাহলে অর্ধায়ু বলতে নমুনার মধ্যে পরমাণু, অবিভক্ত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কত সময় পর অর্ধেক হয়ে গেল সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে, সেই সময়টাকেই বলা হচ্ছে অর্ধায়ু। আমি আবার বলছি, তেজস্ক্রিয় নমুনার কোনো পরমাণু সঙ্গে সঙ্গে ভেঙে যায় যখনই ঘটনাটা শুরু হয় বা পরীক্ষা শুরু হয়, আর কোনো কোনো পরমাণু মাঝে ভাঙে, কোনো কোনো পরমাণু পরে ভাঙে, আর কোনো পরমাণু বহুদিন পর্যন্ত অবিভক্ত অবস্থায় রয়ে যায়। তাহলে এক্ষেত্রে অর্ধায়ু বলবো কাকে? তাহলে অর্ধায়ু বলবো ওই সমস্ত, ধরে নাও 100টা পরমাণু, অবিভক্ত তেজস্ক্রিয় পরমাণু নিয়ে ঘটনাটা শুরু হয়েছিল। ঠিক আছে? 100টা অবিভক্ত পরমাণু নিয়ে শুরু হয়েছিল। তো কিছুক্ষণ পর দেখা গেল, টি সময় পর, মনে করে টি সময় পর দেখা গেল যে পরমাণুর সংখ্যা হয়ে গেছে 50টা। দ্যাট মিন অবিভক্ত পরমাণুর সংখ্যা 50 হয়ে যাওয়ার অর্থ হলো আগে ছিল 100টা, এখন পরমাণুর সংখ্যা হয়ে গেল অর্ধেক। তো যে সময়ে অবিভক্ত বা তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা অর্ধেক, পূর্বের সংখ্যার অর্ধেক হয়ে যায়, সেই সময়টাকে বলা হচ্ছে অর্ধ জীবনকাল। তো অর্ধ জীবনকাল ক্যালকুলেশন করব কি করে, বা অর্ধায়ু ক্যালকুলেশন কি করে করব? আর দেখো, আমাদের কাছে একটা সূত্র আছে, n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে? তো আমরা মনে করলাম যে অর্ধায়ু হলো টি, মনে করলাম যে অর্ধায়ু হলো, অর্ধায়ু সমান হচ্ছে ক্যাপিটাল টি সেকেন্ড। তাহলে এই স্মল টি এর জায়গায় কি বসাবো? যদি আমি এখন স্মল টি এর জায়গায়, এই যে স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি বসাই, তাহলে এই তাৎক্ষণিক পরমাণু সংখ্যা কত হবে? যদি আমি এই যে এখানে টি সময়ের জায়গায় ক্যাপিটাল টি বসাই, অর্থাৎ এর থেকে বোঝা যাবে যে নমুনাটি অর্ধায়ু সময় পেরিয়ে এসছে, তাহলে সেই মুহূর্তে পরমাণুর সংখ্যা এখানে কত হবে? প্রাথমিক পরমাণু সংখ্যার অর্ধেক হবে। তাহলে আমি এটা লিখতে পারি n0/2 ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। দেখো, এই স্মল টির জায়গায় ক্যাপিটাল টি বসিয়েছি, অর্থাৎ নমুনাটি তার অর্ধায়ু বা অর্ধ জীবনকাল অতিক্রম করছে বা করে আসছে, এই জাস্ট করলো। আর সেই মুহূর্তে পরমাণুর সংখ্যা কত হবে? নমুনাতে উপস্থিত অবিভক্ত বা তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কত হবে? আগের সংখ্যার অর্ধেক। আগের সংখ্যা কত ছিল? প্রাথমিক সংখ্যা একবারই শুরুতে t = 0 তে, t = 0 তে n = 0 ছিল কিনা? তাহলে আমরা এখন বসালাম t = 0 তে n = 0, n0, আর t ক্যাপিটাল টি হলে n কত হলো? n0/2 এটা বসালাম। দেখো, এই জিনিসটা বসিয়েছি, এখানে বসিয়েছি, তা বসালে কি হবে? n0 কেটে যাবে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস, আমি ল্যামডা টি একেবারে করে দিচ্ছি, উল্টে দিয়েছি, এটা ক্যান্সেল করেছি, এটাকে উল্টে দিয়েছি, 2 আসলো, তাহলে ল্যামডা টি সমান হচ্ছে 2। ঠিক আছে? ল্যামডা টি মানে এটা হলো, তাহলে t কত হবে?
ল্যামডা তার মানে হলো 6 বলো 0.6 এটা হবে 0.693 বাই ল্যামডা। তাহলে আমাদের কাছে সূত্রটা কি এলো, টি মানে অর্ধায়ু সমান 0.693 বাই ল্যামডা, এই সূত্রটা আপাতত এলো। দেখো কিভাবে বার করা হয়েছে। দেখো আমরা দেখবো যে কোন কোন পরমাণুর এই যে অর্ধায়ু, কোন কোন মূলের অর্ধায়ু হচ্ছে 1600 বছর, 1600 বছর, কারো আরো বেশি এরকম, কারো আবার 2 সেকেন্ডও আছে, কারো পর্যায় অর্ধায়ু 2 সেকেন্ড আছে, কারো 1600 বছর আছে। কথাটা বুঝতে পারছো? কারো আরো বেশিও আছে। তাহলে দেখো ধরে নাও একটা পরমাণুতে 100টা, একটা নমুনাতে 100টা পরমাণু ছিল, 100টা পরমাণু ছিল, সেই পরমাণুটা 1600 বছর পরে কত হলো, 50 হবে। আরো 1600 বছর পরে হবে কত বলো, 25টা হবে। আরো 1600 বছর পর হবে কি, ওই 12.5টা হবে। আরো 1600, অর্থাৎ এইরকম যদি করি, 100টা নিয়ে শুরু করেছি, তাতেও আমার কয়েক হাজার বছর লেগে যাবে, কয়েক হাজার বছর লেগে যাচ্ছে শেষ হতে। আর এই পরমাণুর সংখ্যাটা কি কম? এই পরমাণু সংখ্যা, তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা কি 100টা আছে? না, কয়েক লক্ষ কোটি অর্বুদ এরকম আছে। তাহলে এই সংখ্যাটা শেষ হতে অনন্ত কাল লেগে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে পরমাণুর তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কখনোই শূন্য হবে না। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এই যে অর্ধেক অর্ধেক হতে হতে, তাহলে একটা পর্যায়কাল পরে, ধরে নাও প্রথমে ছিল n সংখ্যক, একটা পর্যায়কাল পরে হয়ে গেল কত, n/2, তারপরে হবে কত, n0 ছিল, n0/2 হবে, তারপরে কি হবে, আরেকটা পর্যায়কাল পরে n0/4 হবে, তারপর আরেকটা পর্যায়কাল পরে হবে n0/8 হবে। তো এইরকম হতে হতে যাবে। তো এই সংখ্যাটা কখনোই কি শূন্য হবে? কখনোই শূন্য হবে না। কেন বলো? হিসেব বলছে কোন জিনিসকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কখনোই শূন্য হয় না, শূন্য হবে না, কাছাকাছি হবে কিন্তু শূন্য হবে না। সেই জন্য বলা হচ্ছে যে পরমাণু, তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কখনোই শূন্য হবে না। কিন্তু যদি আমরা সেভাবে গণনা করে ভালো করে দেখি, যে হয়তো অনন্তকাল একটা নির্দিষ্ট সময় যদি 100টা পরমাণু নিয়ে শুরু করি আমরা, তাহলে গণনা করে দেখব এক নির্দিষ্ট সময় পরে একটি মাত্র পরমাণু অবশিষ্ট থাকবে, যেটা পরে গিয়ে ভেঙে যাবে, এটা হবে। কিন্তু অর্ধায়ুর এই আলোচনা থেকে আমরা বলবো যে এইভাবে অর্ধেক অর্ধেক হতে থাকবে, অর্থাৎ বহুদিন পরও তার পরমাণু সংখ্যা শূন্য হবে না। এটাই অর্ধায়ুর গুরুত্ব। দেখো তাহলে এবারে হবে গড় আয়ু। গড় আয়ু, তো আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। যে গড় আয়ু বলবো, ডেফিনিশন বলার আগে আমরা একটা ক্যালকুলেশন করব। আমরা এখন পর্যন্ত জেনেছিলাম n n0 e⁻ λt। যদি আমরা ল্যামডার একক ধরি, ল্যামডা সমান 1/, ধরি এটা 1/τ, এটাকে ধরি, তাহলে টাউ সমান কি হবে, 1/λ হবে, এবং এর একক কত হবে, এবং টাউ এর একক কি হবে, সেকেন্ড, এর একক হবে সেকেন্ড, হবে কি না? আরে ল্যামডা, এবারে তোমরা বলবে যে স্যার এটার একক সেকেন্ড কি করে হলো? দেখো ল্যামডা টি, e⁻ সবসময় এখানে কোনো একক থাকে না, লক্ষ্য রাখবে, e⁻ যে এইটা, এখানে কোনো একক থাকে না। তার মানে ল্যামডা আর টি এই দুজনকার একক হলো কি, দুজনকার একক পরস্পর অন্যান্য, ল্যামডা এর একক আর টি এর একক পরস্পর অন্যান্য, তাহলে ল্যামডা = 1/t, ল্যামডা এর একক
সমান 1/t এর একক। কেন? এই দুটোর একক গুণ হয়ে এরা এককহীন হয়ে গেছে, এই দুটো রাশির একক গুণ হয়ে এরা এককহীন হয়ে গেছে, তাই আমরা বলতে পারি ল্যামডা এর একক হবে 1/t এর এককের সমান। তাহলে বলতে পারি ল্যামডা সমান 1/সেকেন্ড, ল্যামডা এর একক 1/সেকেন্ড, তাহলে টাউ এর একক হবে কত? সেকেন্ড। তাহলে এখন দেখো টাউ যদি ল্যামডা যদি 1/টাউ এটা করি আর কি, অর্থাৎ সময় করি, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে দেখো স্যার মূল মাত্রায় সবসময় এককহীন রাশি কেন থাকবে? গড় আয়ু সমান 1/ল্যামডা। আজকের ভিডিওটাতে যে ইয়েগুলো ইম্পর্টেন্ট কতগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম, লগ নিয়ে বলেছি, পজিট্রন নিয়ে বলেছি, বিটা এবং ইলেকট্রন নিয়ে বলেছি, কোনটার মধ্যে পার্থক্য, অনেকগুলো জিনিস আমি একটু বাড়তি ভেতরে গেছি ব্যাপারটা। আর এই যে যেটা বললাম এটা স্পেশালি ডেফিনেশনটা তৈরি করলাম, ঠিক আছে? এইগুলো নিয়ে একটু দেখবে, লগ নিয়ে বলেছি। আর এখানে আরেকটা জিনিস বললাম, হ্যাঁ পাওয়ারের যে একক থাকে না, এগুলো একটু তোমাদের ঝালাই, এগুলোই তো আমাদের আগে অতীতের শিক্ষা, সেখান থেকে আমরা এখন শিখছি, তো এগুলোকে একটু দেখবে, ঠিক আছে? তাহলে গড় আয়ু হয়ে গেল। এবারে একটা সম্পর্ক আছে মনে হয় n = n0 e⁻t/t, e⁻t/t, ওই সম্পর্কটা করে দিই এখান থেকে, তাহলে তোমরা অঙ্কগুলো দেখে রাখবে। আর কি আছে?